নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ক্রিকেট আপডেটস বা কলকাতা নাইট রাইডার্স আপডেটস নিয়ে। তো কিছু আপডেটস আছে, সেগুলো তোমাদেরকে জানাবো। ইন্টারেস্টিং ভিডিও হবে, লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। ভিডিওর শুরুতে দুটো ব্যাপার, শেষ কয়েকদিন ভিডিও একটু ইনকনসিস্টেন্ট আসছে, কম আসছে। তার একটা মেন কারণ আমার শরীর খারাপ ছিল, আস্তে আস্তে ঠিক হচ্ছে এবং এরপর ভিডিও মোটামুটি রেগুলার পাবে, এটা একটা ব্যাপার। আর দ্বিতীয় ব্যাপারটা হচ্ছে যে তোমাদের রেগুলারলি কমেন্ট আসছে কলকাতা নাইট রাইডার্স নিয়ে আপডেট দাও, কেকেআর নিয়ে আপডেট দাও। দেখো, আমিও চাই কেকেআর নিয়ে তোমাদের ভালো ভালো আপডেট দিতে, তোমরাও জানতে চাও, কিন্তু এটাও দেখতে হবে যে এখন চলছে অফ সিজন, মানে এই সময় খুব বেশি আপডেট আইপিএল নিয়ে আসে না। তাও এই বছর সঞ্জু স্যামসনের ট্রেড বা বাকি বেশ কিছু রিউমার্স ঘোরাঘুরি করছিল, সেগুলো তোমাদেরকে জানিয়েছে। তবে এখন কিন্তু সে অত খবর নেই যে তোমাদেরকে রোজ একটা করে কেকেআর নিয়ে ভিডিও বানিয়ে আপডেট দেবো, সেরকম খবর অ্যাকচুয়ালি নেই। এবং তার উপর যেহেতু এখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ চলছে, সিপিএল চলছে, কেকেআর ম্যানেজমেন্টেরও ফোকাসটা সেখানে আছে। তো খুব একটা মুভমেন্ট এখন হচ্ছে না যেই নিয়ে বিশাল খবর তোমাদেরকে কিছু দিতে পারবো। তবে কিছু খবর আছে, সেগুলো তোমাদেরকে আস্তে আস্তে জানাচ্ছি। তো সেখানে প্রথমে যে খবরটা বেরিয়ে আসছে সেটা হচ্ছে যে মিচেল স্টার্ক কিন্তু কয়েকদিন আগে টি-20 ইন্টারন্যাশনাল থেকে তার অবসর ঘোষণা করেছেন। মানে লিগ খেলবেন, বাট ইন্টারন্যাশনাল টি-20 ম্যাচ তিনি খেলবেন না, যেটা একটা বড় খবরই সামনে আসছে। আমি পার্সোনালি এক্সপেক্ট করছিলাম 2026 টি-20 বিশ্বকাপের পর হয়তো স্টার্ক সেই সিদ্ধান্তটা নেবে। স্টার্ক আগে কেকেআরে হয়ে যখন খেলছিল তখন জানিয়েও ছিল যে একটা ফরম্যাটসে গিভ আপ করতে পারে, মনে হচ্ছিল সেটা ওডিআই হয়তো হবে, বাট মেবি সে 2027 ওডিআই ওয়ার্ল্ড কাপকে টার্গেট করছে আর টেস্ট ক্রিকেটের কেরিয়ারটাকে আরো বড় করার জন্য দেখছে, প্লাস কিছু লিগ টিগ হয়তো খেলবে আশেপাশে। তো সেই জন্যই স্টার্কের হয়তো এই সিদ্ধান্ত। তো এটা একটা বড় খবর বেরিয়ে আসছে। সেকেন্ড আর একটা বড় খবর, সেটা হচ্ছে রবিচন্দ্রন অশ্বিন, তিনি আইপিএল থেকে টোটালি অবসর নিয়ে নিয়েছেন, মানে আইপিএলও আর খেলবেন না। এবং যখন অশ্বিন এখন টোটালি অবসর নিয়ে নিয়েছেন, তিনি কিন্তু বাইরের দেশের লিগগুলো খেলতে পারবেন এবং শোনা যাচ্ছে বিগ ব্যাশ লিগের সঙ্গে তার কথাবার্তা চলছে। ইভেন আইএল টি-20তেও সে কিন্তু নিজেকে রেজিস্টার করতে পারে। তৃতীয় যে খবরটা বেরিয়ে আসছে সেটা মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে। ধোনি ইরফান পাঠান একটা কন্ট্রোভার্সি চলছে, তবে সেটা নিয়ে না। মহেন্দ্র সিং ধোনি কিন্তু 2026 আইপিএল খেলতে চলেছেন বলে রিপোর্ট বেরিয়ে আসছে। এবার মহেন্দ্র সিং ধোনি 2026 আইপিএল খেললে কিন্তু আবারও একটা মরশুম ধোনি ফ্যানেরা ধোনিকে দেখতে পাবে। তবে যে প্রশ্নটা লাস্ট মরশুম থেকেই উঠছে যে ধোনির থাকা কি সিএসকে দলকে এখন শক্তি দিচ্ছে নাকি দুর্বল করে দিচ্ছে, সেই প্রশ্নটা কিন্তু আবারও উঠবে। এবং ধোনি যদি খেলে সেখানে সঞ্জু স্যামসন নিয়ে কি অ্যাপ্রোচ সিএসকে হয় যদি সঞ্জু অকশানে আসে, সেই দিকেও কিন্তু নজর থাকবে। তো এই খবরগুলো কিছু বেরিয়ে আসছে। এর পাশাপাশি ইন্ডিয়ান টিম এশিয়া কাপের আগে, তো সেখানে কিন্তু ইন্ডিয়ান টিমও প্র্যাকটিস শুরু করে দিয়েছে এবং প্রথম প্র্যাকটিস সেশনে কিন্তু একটা ইন্টারেস্টিং যেটা দেখার বিষয় সেটা হচ্ছে শিবম দুবে কিন্তু বোলিং করছিল এবং তার বোলিং এর উপর কিন্তু রীতিমতো গৌতম গম্ভীর নজর দিচ্ছিল। যদি ইন্ডিয়া একটা বোলার কম খেলিয়ে 8 অব্দি ব্যাটিং নিয়ে যেতে চায়, সেখানে শিবম দুবে তার অলরাউন্ড এবিলিটির উপর কিন্তু ইন্ডিয়াকে ভরসা করতে হবে। যেখানে হয়তো মিডিলে অ্যাজ এ স্পিন ব্যাসার শিবম দুবে খেলবে, তার পাশাপাশি কিন্তু হার্দিক পান্ডিয়া, বুমরা এবং অর্শদীপের পাশাপাশি ফোর্থ সিমারের অপশনটা হয়তো শিবম দুবে হতে পারে। এবার ইনকেস ইন্ডিয়া কোনো ম্যাচে দুটো প্রপার স্পিনার নিয়ে গেলে সেক্ষেত্রে কিন্তু অর্শদীপ সিং এর জায়গা হওয়া নিয়েও প্রশ্ন উঠতে পারে। তো সেই দিকে নজর থাকবে যে ইন্ডিয়া কিরকম কম্বিনেশন নিয়ে যায়। তবে শিবম দুবের বোলিং করাটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়। এর পাশাপাশি যদি আমরা কথা বলি কিছু কেকেআর নিয়ে আপডেট নিয়ে বা কেকেআর নিয়ে রিউমোর নিয়ে, তো সেখানে কলকাতা নাইট রাইডার্স এবং কেএল রাহুল একটা রিউমোর ছিল এবং সেটা নিয়ে কিন্তু রিসেন্টলি টাইমস অফ ইন্ডিয়ার গৌরব গুপ্তা রিপোর্ট করেছে যে কেএল রাহুলের উপর কেকেআর ইন্টারেস্ট ছিল, কেকেআর বড় অফার করেছে, বাট কেএল রাহুল নাকি দিল্লিতেই সেটেলড আছে, সে মুভ করবে না, এই খবরটা করেছে। এবার আমার এখানে একটা প্রশ্ন, যেটা আমি আগেও বলেছিলাম আবারও বলবো, আদেও কেএল রাহুলকে অ্যাপ্রোচ করেছিল? একটা কেএল রাহুল ফ্যান সেই টাইপের একটা পোস্ট করে, তারপর খবরটা বেরিয়ে আসে এবং গৌরব গুপ্তা টাইমস অফ ইন্ডিয়ার সে একমাত্র জার্নালিস্ট যে খবরটা রিপোর্ট করে। এবং আমি তখনও বলেছিলাম যে আমি এই খবরটাকে খুব একটা ট্রাস্ট করতে পারছি না। এবং যে রিপোর্ট করেছিল সেই এখন বলছে যে কেকেআরের তো ইন্টারেস্ট ছিল, বাট কেএল রাহুল দিল্লিতেই ঠিক আছে। এবার সমাজদারকে নিয়ে ইশারাহি কাঁপিয়ে দেখো, আমার সত্যি কথা মনে হয় না যে কেএল রাহুলকে অ্যাপ্রোচ করেছে, হয়তো ইন্টারেস্ট থাকতে পারে, বাট কেকেআর অফিসিয়ালি দিল্লিকে অ্যাপ্রোচ করেছে, কেএলকে অ্যাপ্রোচ করেছে, এটা আমার পার্সোনালি মনে হয় না। খবরটা হয়তো এঙ্গেজমেন্টের জন্য ছড়ানো হচ্ছিল। দেখো, একটা ব্যাপার কি, কেএল রাহুল দিল্লিতে সেটেলড আছে, তখনই একটা প্লেয়ারকে একটা টিম অ্যাপ্রোচ করে বেশিরভাগ ক্ষেত্রে যখন সেই প্লেয়ারটা সেই দল ছাড়তে চায়। এবং মনে হয়নি কেএল রাহুলের সঙ্গে দিল্লির কোনো সমস্যা আছে, দিল্লি ছাড়ার কোনো কারণ আছে, যেমন সঞ্জু স্যামসনের রাজস্থান রয়্যালস ছাড়ার কারণ আছে, সেটা কেএল রাহুলকে নিয়ে মনে হয়নি। আর কেএলকে কেকেআর এই অফার দিয়েছে, 25 কোটি টাকার অফার দিয়েছে, এই জিনিসগুলো সেরকম মানে ভিত্তিহীন। কারণ যদি কেএল রাহুলকে কেকেআর ট্রেড করে সই করায়, যে টাকাতে কেএল রাহুল দিল্লিতে খেলছে সেই টাকাতেই কেএল রাহুলকে কেকেআর নিতে পারবে। ট্রেডের ব্যাপারটাই ওটা, যে দামে আর কি মেগা অকশনে বিক্রি হয়েছে সেই দামে
কোনো একটা দলে অন্য একটা দল থেকে অন্য একটা দলে চলে যাওয়া, সেই ব্যাপারটা। এমন নয় যে KL রাহুল দিল্লিতে 12 কোটিতে খেলছে, KKR বললো তুমি আমার দলে আসো আমি 24 কোটি দেবো, সেরকমটা হয় না। হ্যাঁ, আন্ডার দ্য টেবিল KKR যদি টাকা দেয় কিছু, সেগুলো অন্য কথা, বা কিছু ট্রান্সফার ফির একটা ব্যাপার আছে, যেরকমটা হার্দিক পান্ডিয়ার ক্ষেত্রে হয়েছিল। হার্দিক পান্ডিয়া যে টাকাতে গুজরাটে গিয়েছিল সেই টাকাতেই মুম্বাইতে এসেছিল, বাট একটা 100 কোটির মতো ট্রান্সফার ফি দিয়েছিল, যেটা হাফ হাফ হয়েছিল। হাফ বোধহয় হার্দিক পেয়েছিল, হাফ পেয়েছিল গুজরাট টাইটান্স, সেরকম ব্যাপার আছে। তবে তুমি 12 কোটির প্লেয়ারকে ট্রেড করে এনে তাকে 24 কোটি দিয়ে খেলাবে, রেজিস্টার করবে, সেটা হয় না। এবং সেই কারণেই ভেঙ্কটেশ আয়ারকে KKR ট্রেড করতে পারছে না। KKR অন্য কারোর পরিবর্তে ভেঙ্কটেশকে অফার করতেই পারতো। ভেঙ্কটেশ তো খারাপ প্লেয়ার না, যথেষ্ট ভালো প্লেয়ার। হ্যাঁ, 24 কোটির প্লেয়ার না, তবে ভেঙ্কটেশকে যদি কোনো টিম নেয়, সেই টিমকে ভেঙ্কটেশকে 24 কোটি দিতে হবে। আর যদি KKR ভেঙ্কটেশকে অকশনে রিলিজ করে, সেই টিম ভেঙ্কটেশকে 12-13 কোটিতেও নিতে পারে। নয়তো রাজস্থানী হয়তো সঞ্জুর পরিবর্তে ভেঙ্কটেশকে নিয়ে নিত, যদি ভেঙ্কটেশ 10-11 কোটিতে আর কি KKR আসতো, সেক্ষেত্রে এই ট্রেডটা রাজস্থানী অ্যাকসেপ্ট করতো। এটাই হচ্ছে ব্যাপার। তো সেখানে KL রাহুলকে 24 কোটি 25 কোটির অফার দিয়েছে। এই খবরগুলো কিছুটা ভিত্তিহীন বলেই আমার মনে হয়। বাকি তোমরা তোমাদের মতামত জানিও এই বিষয়ে। আর সঞ্জু স্যামসনকে নিয়ে তো কথাবার্তা চলছেই। একটা পসিবিলিটি তৈরি হয়েছিল যে কি তাহলে খেলা ঘুরছে যখন রাজস্থান রয়্যালস রাহুল দ্রাবিড়কে রিলিজ করে দেয়, যার সঙ্গে সঞ্জু স্যামসনের অবশ্যই কিছু সমস্যা ছিল। বাট ESPN ক্রিকইনফো, যারা অবশ্যই একটা ভালো সোর্স, তারা কিন্তু জানাচ্ছে যে সঞ্জু স্যামসন নাকি জানিয়েছে যে যে কোনো কিছুই হোক না কেন, পরিস্থিতি যতই চেঞ্জ হোক না কেন, তার রাজস্থান রয়্যালস ছাড়ার সিদ্ধান্তটা পাকা। সে রাজস্থান রয়্যালস ছাড়তে চায় এবং কোনোভাবেই সে রাজস্থানে থাকতে চায় না, সেটাই কিন্তু সঞ্জু জানিয়েছে। ফলে এই মুহূর্তে যেটা পসিবিলিটি বারবারই দেখা যাচ্ছে, সেটা হচ্ছে অকশনে সঞ্জুর আশা। ট্রেডের পসিবিলিটি কমছে, অকশনে সঞ্জুর আসার পসিবিলিটি বাড়ছে। এবং অকশনে সঞ্জু এলে KKR ফেভারিট, এটা আমরা আগেও আলোচনা করেছি। ESPN ক্রিকইনফো তাদের যারা প্যানেলিস্ট আছে, তারাও কিন্তু যে আলোচনা চলছিল সেখানে কিন্তু জানিয়েছে যে যদি সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়ে অকশনে আসে, যে টিমটা সব থেকে বেশি তাকে লাগবে সেই টিমটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। এবং সম্ভবত কলকাতা নাইট রাইডার্স অকশনে এলে সঞ্জুকে তুলেও নেবে। সেখানে KKR এর সঞ্জুর উপর ইন্টারেস্ট নিয়ে নতুন করে কিছু আর বলার নেই। ট্রেডের কথাবার্তা হয়েছে, সেই ব্যাপারটা এগোয়নি, কারণ অঙ্ক্রিস বা রমনদীপের মতো প্লেয়ারকে ডিম্যান্ড করেছিল রাজস্থান। ইভেন যেটা আমরা আগেও আলোচনা করেছি, সেটা ESPN ক্রিকইনফো বলেছে যে যদি KKR বলতো সঞ্জুর বদলে রাসেল কেমন অপশন, সেটা খুব ভালো ডিল KKR এর জন্য হতো। বাট KKR রাসেলকে হয়তো ছাড়বে না, রাসেলের কেরিয়ারের শেষটা KKRই হবে। তো সেটা তারাও আলোচনা করেছে, যে জিনিসগুলো নিয়ে আমরা আগে কথাবার্তা বলেছি। তো দেখা যাক, সেখানে কিন্তু সঞ্জুর এখন অকশনে আসার পসিবিলিটি বেশি। এবং মানে দ্রাবিড় চলে যাওয়াটাও যে সঞ্জুকে রাজস্থানে আটকে রাখতে আপাতত পারছে না, সেই খবরই বেরিয়ে আসছে। তো এই কিছু আপডেটস ছিল যেগুলো নিয়ে আস্তে আস্তে খবর বেরিয়ে আসছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ডোয়েন ব্রাভোকে নিয়েও আলোচনা চলছে, যে ডোয়েন ব্রাভোর আবারও একটা ক্লিপ ভাইরাল হচ্ছে, যেখানে সে বলেছে যদি KKR এর সঙ্গে CSK এর ফাইনাল হয় আমার দুঃখ হবে, তাও আমি চাইবো যেন KKR জেতে, কারণ KKR আমি কোচিং করাচ্ছি, KKR কোচ হওয়ার আগে আমি মহেন্দ্র সিং ধোনির পরামর্শ নিয়েছি, সে হ্যাঁ বলার পরই এসেছি। সেই ক্লিপগুলো আবারও ভাইরাল হচ্ছে এবং KKR ফ্যানেরা সেই প্রশ্নটা আবারও তুলছে, ব্রাভোকে KKR রেখে দেয়া কি কতটা সঠিক সিদ্ধান্ত হবে? সে CSK কে ভালোবাসে, CSK-তেই যাক না, ত্রিনিবাগো নাইট রাইডার্সে ভালো করছে, সেই দলটার সঙ্গে ব্রাভোর একটা কানেকশন আছে, সেই দলে অনেক বছর খেলেছে, সে ত্রিনিদাদের আর কি ছেলে, সেটা একটা তার হোম কানেকশন। বাট KKR এর সঙ্গে তার কানেকশন নেই, CSK এর সঙ্গে আছে। যদি সুনীল নারিন ব্যাঙ্গালোরের কোচ হয়, RCBর কোচ হয়, আর KKR এর সঙ্গে ম্যাচ পড়ে, তার মন কি চাইবে, যতই সে RCBর কোচ হোক না কেন? ব্রাভোর ক্ষেত্রেও ব্যাপারটা সেম। তো সেখানে ব্রাভোকে ছেড়ে দেওয়াটাই আই থিঙ্ক সঠিক সিদ্ধান্ত হবে। তবে জানি না ভেঙ্কি মাইশোর এখন কি করবে। CPL-এ ব্রাভো যদি ভালো একটু কোচ, যেটা দেখতে পাচ্ছি, তারপর যদি ব্রাভোকে রেখে দেয়, খুব একটা ভালো সিদ্ধান্ত হয়তো সেটা হবে না। সেই নিয়েও তোমাদের মতামত জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।